কলকাতার আলিপুর মিউজিয়াম এমনই এক ঐতিহাসিক স্থান যা ভারতীয় নাগরিক মাত্রেরই অবশ্য দ্রষ্টব্য। 1906 সালে তৈরি হওয়া আলিপুর সেন্ট্রাল জেলকে নবরূপে সাজিয়ে 2022 সালে এই মিউজিয়ামটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এই সংশোধনাগারের বন্দীদের 2019 সালে কলকাতার উপকণ্ঠে বারুইপুরে স্থানান্তরিত করা হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উপর অত্যাচারের বর্বরতার নীরব সাক্ষী আলিপুরের এই কেন্দ্রীয় সংশোধনাগার, যা এখন এক স্মারক মিউজিয়াম। 15 একরেরও বেশি জমিতে গড়ে ওঠায় সংশোধনাগারে একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহেরু, কাজী নজরুল ইসলাম, ঋষি অরবিন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও বিধানচন্দ্র রায়ের মতো বহু বরেণ্য ব্যক্তিত্ব বন্দী ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের অনন্য অভিজ্ঞানের স্থান, স্বাধীনতা সংগ্রামীদের ওপর ব্রিটিশ অত্যাচারের এক জীবন্ত ইতিহাস। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই প্রতিষ্ঠান। দর্শনী মাথাপিছু 30 টাকা। সন্ধ্যায় হাসপাতাল ভবন সংলগ্ন মাঠে স্বাধীনতা সংগ্রামীদের জীবন ও সংগ্রাম চিত্রিত করে সোনের লুমিয়ের বা লাইট অ্যান্ড সাউন্ড শোয়েরও ব্যবস্থা রয়েছে, যা দেখা এক অনন্য অভিজ্ঞতা। ব্রিটিশ শাসনকালে আলিপুর কেন্দ্রীয় কারাগারে ব্রিটিশ বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের নেতৃবৃন্দকে আটকে রাখা হতো। মৃত্যুদণ্ডপ্রাপ্তদেরও ফাঁসি দেওয়া হতো এখানে। জেলে কয়েদিদের ঘর বা সেলগুলো বেশ ছোট, সিমেন্টে বাঁধানো একজনের শোয়ার জায়গা আর একটা জলের কুজো, ব্যাস এই ছিল বিপ্লবীদের সম্বল। সেলের এক কোণে থাকতো টয়লেটের ব্যবস্থা। নেতাজি সুভাষচন্দ্র বসু বা জওহরলাল নেহরুর মতন ব্যক্তিত্ব যেখানে বন্দী ছিলেন, সেই জায়গাগুলো এখন পরম যত্নে সংরক্ষণ করা হয়েছে। আধুনিক সময়ের অধিকাংশ কারাগারে ফাঁসিকাঠের চেহারা যেমন হয়, আলিপুর জেলের ফাঁসিকাঠও তেমনই। কারাগার চত্বরে একটি মঞ্চের উপর ফাঁসিকাঠটি দাঁড় করানো, আর মঞ্চটি নির্মাণ করা হয়েছে পাথরে ঘেরা একটি কূপের উপরে। তার মাথায় একটা বর্গা আংটার সাথে ঝোলানো। আধুনিক কারাগারের আবির্ভাবের আগে 19 শতকে মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত বিদ্রোহী ও কুখ্যাত অপরাধীদের গাছে ঝোলানো হতো। ফাঁসি কাঠ হিসেবে সাধারণত ব্যবহৃত হতো বট, পিপুল বা ডুমুরের গাছ। কেবল শাস্তিদানের উদ্দেশ্যে নয়, এলাকার সাধারণ মানুষজনকে ভয় দেখানোর জন্য ব্রিটিশরা এ ধরনের প্রকাশ্য হত্যাকাণ্ডগুলোর আয়োজন করত। 1857 সালের বিদ্রোহ ও তার পরবর্তীতে বিদ্রোহীদের দমন করতে যে নৃশংস অত্যাচার চালানো হয়, তার এক অতি পরিচিত অঙ্গ ছিল এই প্রকাশ্য মৃত্যুদণ্ড। সংশোধনাগারের ফাঁসি সাজাপ্রাপ্ত কয়েদিদের জন্য 3টি নির্জন কক্ষ রয়েছে। মৃত্যুদণ্ডে দণ্ডিতদের জীবনের শেষ কয়েক ঘন্টার অভিজ্ঞতা সাক্ষী এই কক্ষগুলো। দণ্ডিতদের গীতা পড়তে দেওয়া হতো। পছন্দ মতো খাদ্যের ব্যবস্থা করে ফাঁসির সাজাপ্রাপ্তদের সেই ইচ্ছে পূরণের কিছুটা চেষ্টাও করত জেল কর্তৃপক্ষ। বিপ্লবী দীনেশ গুপ্তকে তার ফাঁসির আগের রাতে বেশি করে আফিংয়ের মতন মাদকদ্রব্য সেবন করানো হয়েছিল, কিন্তু তিনি সম্পূর্ণ সজাগ ছিলেন। আত্মীয় পরিজনদের তার মৃতদেহের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। দেহটি জেল চত্বরেই জ্বালিয়ে দেওয়া হয় ও রাতের অন্ধকারে একটি নৌকোয় করে নিয়ে গিয়ে নিকটবর্তী টালি নালায় ভাসিয়ে দেওয়া হয় দেহভস্ম। ফাঁসির মঞ্চের মুখোমুখি একটি বাড়িতে কয়েদিদের রাখা হতো, যাতে তারা সহবন্দীদের ফাঁসি কাঠে ঝোলানো দেখতে পায়। শাসকদের অভিপ্রায় ছিল এভাবে বন্দী বিপ্লবীদের ভয় দেখিয়ে সহবত শেখানো ও গোপনীয় তথ্য ফাঁস করতে উৎসাহ দেওয়া। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালে প্রায় 80 দিন এই সংশোধনাগারের একটি কক্ষে কারারুদ্ধ ছিলেন। তার কন্যা ইন্দিরা নেহেরু, যিনি পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, 15 দিনে একবার 20 মিনিটের জন্য তার সাথে দেখা করতে আসতেন। পিতা ও কন্যা কারাকক্ষের বাইরের অঙ্গনে একটি গাছের তলায় বসতেন। কক্ষে ছিল একটি মাত্র জানালা এবং ন্যূনতম প্রয়োজনীয় জিনিস বলতে লণ্ঠন, কাগজ কলম ও বিছানার চাদর। অস্বস্তিকর সেই পরিবেশ বেঁচে থাকবার জন্য পর্যাপ্ত ছিল না বলা বাহুল্য। কারাকক্ষ 4-এ এমনই একটি দিন ও রাতের মডেল তৈরি করা হয়েছে দর্শকদের জন্য।
এখানে দেখা গেল প্রহরীর সতর্ক দৃষ্টির সামনে একজন বন্দী অন্য সহবন্দীর জন্য নাপিতের কাজ করছে, একজন জেল ওয়ার্ড ঝাঁট দিচ্ছেন, কেউ স্নান করছেন, কেউ বা কাপড় কাচায় মগ্ন। অসুস্থ অবস্থায় নির্যাতিত বন্দীকে বন্দীদের নিজেদেরই চিকিৎসা করতে হতো। এত দুর্দশার মাঝেও গান ধরত কেউ কেউ। দিন শুরু হতো ওয়ার্ডার দ্বারা জেগে ওঠা এবং মাথা গণনা দিয়ে, এবং একই গণনা দিয়ে আবার শেষ হতো যখন বন্দীরা ওয়ার্ডে ফিরে যেতেন। ব্রিটিশ শাসনাধীন জেলখানা কয়েদিদের থাকার জন্য ভালো জায়গা মোটেই ছিল না। কারাগারের ওয়ার্ডার ও প্রধান নিয়ন্ত্রকের নির্দেশে বন্দীরা অপমান ও শারীরিক নির্যাতনের শিকার হতেন। একজন বন্দী মুক্তিযোদ্ধার প্রতিটি মুহূর্ত প্রহরী ও গুপ্তচরদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে থাকত। আলিপুর সেন্ট্রাল জেলের সাধারণ কক্ষগুলো বানানো হয়েছে ব্রিটিশ সুলভ শাস্তি এবং শৃঙ্খলা পরায়ণতাকে মাথায় রেখে। সাধারণ কক্ষগুলোর গঠন দুতলা সেনা ছাউনির নির্মাণশৈলীকে মনে করায়। নজরদারির সুবিধার জন্য কেন্দ্রে একটি উঁচু ওয়াচ টাওয়ার রেখে কক্ষগুলো ব্যাসার্ধ বরাবর স্থাপিত করা হয়েছিল। কারাগার পরিচালনা সম্পর্কে ঔপনিবেশিক প্রশাসকরা যে মনোভাব পোষণ করতেন তা আলিপুর সেন্ট্রাল জেলের ভবনগুলোর গঠনে প্রতিফলিত হয়েছে। 1838 সালে কারাগারের শৃঙ্খলা বিষয়ে মেকলে কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়, কারাকক্ষগুলো বানানো হয়েছে বন্দীদের পৃথক করে একাকী নির্জন বাসে রাখার উদ্দেশ্যে। মিউজিয়ামের সব কিছু দেখে শুনে রবি ঠাকুরের কিছু কথা এলো মনে। সব দিতে হবে চুকায়ে, ঘুমায়ও না রেখে করে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেখরে, ওরে দিন প্রাণ কি মুখের লাগি রেখেছিস মিশে স্নেহরে, উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই।